শীতের রাত, ঘড়িতে তখন প্রায় 11:45। শহরের শেষ ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। যাত্রীরা তাড়াহুড়া করে উঠছে। রুদ্র অফিসের কাজ শেষ করে ক্লান্ত শরীরে ট্রেনে উঠল। পুরো বগিতে মাত্র কয়েকজন। জানালার পাশে বসে বসে বসতে তার চোখে পড়ল বিপরীত সিটে বসে থাকা একটি মেয়ের দিকে। মেয়েটি সাদা শাল জড়ানো, হাতে একটি পুরনো ডায়েরি। মাঝে মাঝে ডায়েরির পাতা কিছু লিখছে, আবার জানলার দিকে তাকিয়ে আছে। রুদ্র বেশি গুরুত্ব দিল না। কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো বগি অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ড পর জরুরি আলো জ্বলে উঠল। রুদ্র দেখলো মেয়েটি ভয় পেয়ে গেছে। সে মৃদু হেসে বলল, ভয় পেয়েছেন? মেয়েটি লজ্জা পেয়ে মাথা নাড়ালো। ছোটবেলা থেকে অন্ধকার ভয় পাই, সেদিন প্রথম কথা। তারপর পুরো পথ জুড়ে গল্প। মেয়েটির নাম ঈশিতা। সে একটি হাসপাতালে নার্স হিসাবে কাজ করে। রুদ্র একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দুজনে একই রুটে যাতায়াত করতে লাগলো। আগে কখনো দেখা হয়নি। স্টেশনে নামার আগে ঈশিতা বললে, মনে হয় আবার দেখা হবে। রুদ্র হেসে বলল, শেষ ট্রেনে যারা উঠে তাদের গল্প আবার শুরু হয়। ঈশিতা শুধু হাসলো। পরের দিন রুদ্র ইচ্ছা করে আবার শেষ ট্রেনে উঠলো। ঈশিতা ছিল এভাবে। একই শুরু হলো তাদের প্রতিদিনের দেখা। দিনের সবচেয়ে সুন্দর সময় হয়ে উঠলো রাতে সেই 45 মিনিটের ট্রেন যাত্রা। তারা একসঙ্গে চা খেতে গল্প করতো, হাসতো, কখনো ঝগড়া করতো। 3 মাস পরে রুদ্র বুঝতে পারলো সে ঈশিতাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলার সাহস পাচ্ছিল না। একদিন ট্রেনে ঈশিতা হঠাৎ বলল, জানো, আমি ছোটবেলায় একটা কথা বিশ্বাস করতাম। কি কথা? মানুষ যে মানুষ শেষ ট্রেনে নিজের মানুষকে খুঁজে পায় সে কোনোদিন হারিয়ে যায় না। রুদ্র মুচকি হেসে বলল, তাহলে তুমি কি তোমার মানুষকে পেয়ে গেছো? ঈশিতা উত্তর দিল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। পরের দিন রুদ্র একটি ছোট আংটি কিনলো। সে ঠিক করলো আজকে নিজের মনের কথা বলবে। কিন্তু সেদিন ঈশিতা ট্রেনে উঠলো না। রুদ্র ভাবলো হয়তো ডিউটিতে আছে। পরের দিন না, তারপর 1 সপ্তাহ কখনো কোনো খবর নেই। রুদ্র হাসপাতালে খুঁজলো। কেউ বলল ঈশিতা আর এখন কাজ করে না। কোথায় গেছে জানি না। রুদ্রর পৃথিবী আবার ফাঁকা হয়ে গেল। প্রতিদিন সে শেষ ট্রেনে উঠলো, প্রতিটা স্টেশনে তাকিয়ে থাকতো যদি একবার ঈশিতা উঠে আসে। কিন্তু সে আর এলো না। 2 বছর কেটে গেল। একদিন রাতে অফিস থেকে ফেরার সময় আবার সেই শেষ ট্রেনে উঠলো রুদ্র। আজও একটি সিটে বসে। ট্রেন ছাড়ার কয়েক সেকেন্ড আগে দরজার দিকে তাকিয়ে নারীর দৌড়ে ক্লান্ত, মুখে মাস্ক, হাতে একটা ছোট ব্যাগ। রুদ্র প্রথম চিনতে পারেনি। মেয়েটি মাস্ক খুলে তার বুকে ধক ধক করে উঠল। ঈশিতা। 2 বছর পর দুজনের চোখে চোখ পড়লো। সময় যেন থেমে গেল। ঈশিতা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো, মৃদু হেসে বলল, অনেকদিন পর। রুদ্র কষ্টে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় ছিলে? ঈশিতা ছোট ছোট মেয়েটির কথা মাথায় হাত রেখে বলল, গল্পটা অনেক বড়। রুদ্র চোখে পড়ল শিশুটির দিকে। তার মনে হাজার প্রশ্ন। ঈশিতা কি বিয়ে করেছো? একটি শিশু। এই শিশুটি কি তার মেয়ে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো সত্যি যা রুদ্র কল্পনা করতে পারেনি? রুদ্র চোখে বারবার ছোট মেয়েটির দিকে চলে যাচ্ছে। মেয়েটির বয়স হবে 3 বছরের মতো। ঘুমে ঢুলছে, এক হাতে শক্ত করে ঈশিতা ওড়না ধরে আছে। রুদ্র অনেক কষ্টে প্রশ্ন করলো, এ তোমার মেয়ে? ঈশিতা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে মাথা নাড়ালো, হ্যাঁ। এক মুহূর্তে রুদ্রের বুকটা যেন খালি হয়ে গেল। 2 বছর ধরে যে মেয়েটিকে ভুলতে পারেনি, আজ তাকে অন্য এক জীবনের সঙ্গে দেখতে হচ্ছে। সে জোর করে একটি হেসে দিল। অভিনন্দন ঈশিতা,
সেই হাসির ভেতরে কষ্টটা বুঝতে পারলো, কিন্তু কিছু বলার নেই। ট্রেনের জানালার বাইরে শুধু অন্ধকার ছুটে চলছে। অনেকক্ষণ নীরব থাকার পর ঈশিতা বলল, তুমি কি ভাবছো আমি তোমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেছি? রুদ্র জানালার বাইরে তাকিয়ে উত্তর দিল, এখন আর কি ভাবার অধিকার আমার নেই। ঈশিতা দীর্ঘশ্বাস ফেললো। আজ যদি সত্যিটা না বলি তাহলে হয়তো কোনোদিন বলা হবে না। রুদ্র প্রথমবার তার দিকে তাকালো। ঈশিতার চোখ ভিজে গেল। যেদিন আমি হঠাৎ করে হারিয়ে গেলাম সেদিন রাতে আমার বড় বোন আর দুলাভাই সড়ক দুর্ঘটনায় মারা যান। রুদ্র স্তব্ধ হয়ে শুনছিল। এই ছোট মেয়েটা তখন মাত্র 8 মাস ছিল। ঈশিতা শিশুটার মাথা হাত বুলিয়ে দিল। ওর পৃথিবী তখন আর কেউ ছিল না। আমি চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাই। আদালতে অনুমতি নিয়ে ওকে আমি নিজের মেয়ে হিসাবে লালন পালন করা শুরু করি। রুদ্র ধীরে ধীরে ফিস ফিস করে বলল, তাহলে হ্যাঁ, ও আমার জন্ম দেওয়া মেয়ে নয়, কিন্তু আমার বুকের ভেতরে ভালোবাসা দিয়ে আমি মানুষ করার মেয়ে। রুদ্র বুকের ভেতর জমে থাকা অভিমানটা একটু একটু করে ভাঙতে লাগলো। তাহলে তুমি আমাকে জানাওনি কেন? ঈশিতা মাথা নিচু করে চেয়েছিলাম, অনেকবার ফোন করেছিলাম, তোমার পুরো নাম্বারটা বন্ধ ছিল। রুদ্র অবাক হয়ে গেল। আমি চাকরি বদলানোর সময় নাম্বার বদলে ফেলেছিলাম। আমার কোনো যোগাযোগ ছিল না। দুজনে চুপ করে গেল। 2 বছর একটি ফোন নাম্বার, আর কত বড় দ্রুত তৈরি করে দিতে পারে। ঠিক তখনই ছোট মেয়েটি ঘুম ভেঙে চোখ খুলল। সে রুদ্রের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। মা, উনি কে? ঈশিতা উত্তর দিতে পারল না। রুদ্রও না। কিছুক্ষণ পর ঈশিতা খুব আস্তে বলল, অনেক পুরনো একজন বন্ধু। মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, আমারও বন্ধু হবে? রুদ্র চোখ ভিজে উঠল। সে মুচকি হেসে বলল, হ্যাঁ, যদি তুমি চাও। ছোট মেয়েটি নিজের ছোট্ট হাতটি বাড়িয়ে দিল। আমার নাম পরি। রুদ্র তার হাত ধরল। আমি রুদ্র। পরি হেসে বলল, তুমি হাসতে ভালো লাগে? এই ছোট্ট মেয়েটির কথা শুনে ঈশিতার চোখে জল এসে গেল, কারণ 2 বছর আগে সেও একদিন রুদ্রকে বলেছিল, তুমি হাসতে ভালো লাগে। ট্রেন তখন শেষ। স্টেশনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঈশিতা ব্যাগ থেকে একটি পুরনো খাম বের করে। এটা তোমার জন্য। রুদ্র খুলে দেখলো ভেতরে একটি শুকিয়ে যাওয়া ট্রেনের টিকিট। পেছনে ঈশিতার হাতে লেখা, যেদিন তুমি আমাকে নিজের মনের কথা বলতে চেয়েছিলে সেদিন আমি হাসপাতালে ছিলাম। আমি জানতাম না সে দিনটা আমাদের শেষ দেখা হবে। যদি কোনো দিন আবার দেখা হয় আমি আর কোনো কথা লুকিয়ে রাখবো না। রুদ্র চিঠিটা বুকে চেপে ধরলো। তারপর খুব আস্তে বলল, ঈশিতা, এবার যদি আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। খুব দেরি হয়ে গেছে। ঈশিতা উত্তর দেওয়ার আগে পরি দুজনের হাত একসঙ্গে ধরে ফেললো। তোমরা দুজনে আমার বন্ধু। ঈশিতা চোখের জল মুছে ফেলে বলল, কিছু ট্রেন দেরিতে পৌঁছায়, তবু ঠিক গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি ধীরে ধীরে শেষ স্টেশনে থামলো, কিন্তু তাদের গল্প সেই রাতে আবার নতুন করে শুরু হলো।